একটি অন্ধকার ঘর, হাত পা মুখ বাঁধা 7টি মানুষ, চারদিকে বুটের আওয়াজ, বন্দুকের আওয়াজ, গুলি। এরপর নিস্তব্ধ হয়ে পড়ে থাকা লাশ, সবশেষ বেওয়ারিশ হয়ে দাফন। প্রিয় দর্শক, গাজীপুরের জয়দেবপুর আভারখোলা গ্রামের 7 খুনের কথা বলছি। টাকনুর ওপর প্যান্ট পরে সুবেহ সাদিকের সময় ফজরের নামাজ পড়তে ওঠা মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ের কিছু মেধাবী শিক্ষার্থীকে দেশের বিভিন্ন স্থান থেকে আটক করা হয়। দীর্ঘদিন তাদেরকে বগুড়াতে আটকে রেখে রাতের আধারে নিয়ে আসা হয়েছিল গাজীপুরের নির্জন একটি গ্রামে। সেখানেই এক বাড়িতে সাজানো হয় জঙ্গি জঙ্গি খেলা। শেষ রাতে হাত পা বেঁধে গুলি করে পাখির মতো হত্যা করা হয় 7 জনকে। দর্শক, 7 অজ্ঞাত লাশের সন্ধান করতে টিম ক্রাইম এডিশনকে ঢাকা থেকে গাজীপুর, সিরাজগঞ্জ, রাজশাহী হয়ে সিলেটে ছুটতে হয়েছে। সেই অনুসন্ধানে যা পাওয়া গিয়েছে তা দেখলে কিছুক্ষণের জন্য নিজেকে গুজরাট কিংবা কাশ্মীরের বাসিন্দা হিসেবে আবিষ্কার করতে হবে। এই 17 বছরে মনে করেন যে বিভিন্ন ধরনের আছে সেখানে, আর বিভিন্ন ধরনের মাটি দেওয়া হয়েছে এখানে। চোখের সামনে যে কটা দেখছি আর কি, সব হইলো মনে করেন যে আপনার এই খুন মার্ডার। ভালো ভালো ছেলে কিনি, কলেজের স্টুডেন্ট কিনি, মনে করেন নিয়ে মেরা ফেলেছে, অনেক পোড়াপান কম হয়েছে। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার শাসনামলে কি পরিমাণ নিরীহ মুসলমানকে জঙ্গি নাটক সাজিয়ে হত্যা করা হয়েছে তার ধারাবাহিক অনুসন্ধানে আমরা জুরাইন কবরস্থানে খোঁজ নিতে গিয়েছিলাম। কারণ হেফাজতের শাপলা চত্বর হত্যাকাণ্ড থেকে শুরু করে জুলাই হত্যাকাণ্ডের সাক্ষী হয়েছে এই কবরস্থানটি। কত মারবুক যে খালি করছে, যার যার মারবুক খালি হয়েছে ওই মারা মনে করেন একান্তিক অবস্থানে। এত সুন্দর সুন্দর ছেলেগুলারে কলেজের পোলাপান কিনে মেরা লেছে। কোন হাসিনা কতটা নৃশংস ছিল তার ভয়ঙ্কর রূপ দেখেছে প্রায় 17 একরের এই জুরাইন কবরস্থান। হাসিনার গুম খুনের লম্বা তালিকা খুঁজতে গিয়ে আমরা রহস্যজনক 7টি মরদেহর সন্ধান পাই, যাদের মৃত্যুর প্রায় 7 মাস পরে দাফন করতে আনা হয়েছিল জুরাইনে। এখানে 7টা ছিল, আর এদিকে লয়ে লাশ আনার পরে ধারে কাছে কেউ বেঁধে দেয় নাই। তাদের উপস্থিতিতেই এখানে যারা আমাদের কবর খোদা যারা আছে তারা মাটি দিয়েছেন। লাশ যে কিভাবে নিয়ে আসছে, আমরা মুসলমান হিসাবে একটা মানুষ মারা গেলে কিভাবে দাফন কাফন করতে হয় সেই নিয়মটাও মনে হয় ফলো করা হয়নি। আমি একটা লাশ দেখেছি, মুহূর্ত অবস্থা ছিল, পাথর। জুরাইন কবরস্থানের নিবন্ধন বইয়ের তথ্য অনুযায়ী 2017 সালের মে মাসের 3 তারিখে একই সময় 7 জন অজ্ঞাত ব্যক্তিকে দাফন করা হয়েছিল। পুলিশের তত্ত্বাবধানে দাফনকৃত সকলের বয়স 20 থেকে 25 বছরের মধ্যে। নিবন্ধন বইয়ে উল্লেখ করা হয়েছে দাফন করা প্রতিটি লাশের মৃত্যু তারিখ 2016 সালের 8 অক্টোবর। তবে তাদের কোনো নাম পরিচয় উল্লেখ করা হয়নি। অজ্ঞাত এসব লাশের পরিচয় জানতে আমাদের হাতে 2টি রাস্তা খোলা ছিল। কবরস্থান কর্তৃপক্ষের দেয়া তথ্যানুযায়ী প্রতিটি লাশের ময়নাতদন্ত করা হয়েছিল তাজউদ্দিন মেডিকেল কলেজের মর্গে। দ্বিতীয়টি মরদেহগুলো কবরস্থান কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে এসেছিলেন পুলিশের একজন ইন্সপেক্টর, যার নাম মাহমুদুল হাসান। আমরা প্রথমে গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে যাই, যেখানে জঙ্গি নাটকে নিহত 7 জনের ময়নাতদন্ত করা হয়েছিল। গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে লাশ ময়নাতদন্তের দায়িত্বে ছিলেন তৎকালীন আরএমও ডাক্তার রফিকুল ইসলাম। হাসপাতালে গিয়ে জানা যায় রফিকুল ইসলাম বদলি হয়ে বর্তমানে গাজীপুর সদরের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। সেখানে গিয়ে কথা হয় ডাক্তার রফিকুল ইসলামের সাথে। তিনি ক্রাইম এডিশনকে জানান ওই রাতে যাদেরকে হাসপাতালে আনা হয়েছিল তাদের শরীরের বিভিন্ন জায়গায় গুলির পাশাপাশি পায়েও গুলির চিহ্ন পাওয়া গিয়েছিল, তবে তাদের কোনো পরিচয় তিনি জানেন না। মনে আছে আমার এটা আমাদের শুধু সকলের সম্ভব বলেছিল, সকলের সম্ভব আর কি, বুকের মাথায়
হাঁটুতে বা এরকম হয়তো বা তোমার নেই 7টা সমস্ত পুলিশ ছিল সমস্ত আচ্ছা কয়জনের নাম কি না না নাম দরকার নাই আপনার কয়জনের পোস্টমর্টমটা করছিলেন ওটা মানে 7জন সম্ভবত 7জন। নিজেকে নির্দোষ দাবি করলেও এতগুলো মানুষের পরিচয় না জেনেও কিভাবে পোস্টমর্টেম করলেন সেই প্রশ্নের কোনো সদুত্তর দেয়নি রফিকুল। হাসপাতাল কর্তৃপক্ষ মৃত ব্যক্তিদের কোনো তথ্য না দিতে পারায় আমাদের সামনে লাশের পরিচয় নিশ্চিত হতে আরেকটি রাস্তা খোলা থাকে। জুরাইন কবরস্থানে মাহমুদুল হাসান নামে পুলিশের যে কর্মকর্তা সেদিন লাশ রেখে এসেছিল তার খোঁজ করতে থাকি। পুলিশের সদর দপ্তর সূত্রে জানা যায় মাহমুদুল হাসান ছিলেন বিতর্কিত ডিবি প্রধান হারুনুর রশিদের ডানহাত হিসেবে পরিচিত। অত্যন্ত দুর্নীতিবাজ এই কর্মকর্তা কিভাবে এখনও চাকরিতে আছেন তা নিয়ে হতাশা প্রকাশ করেন সদর দপ্তরের এক কর্মকর্তা। সূত্র জানায় মাহমুদুল এখন খাগড়াছড়ি এপিবিএন-এর ইন্সপেক্টর হিসেবে কর্মরত আছেন। মাহমুদুলের নম্বর সংগ্রহ করে তার সাথে কথা বলে টিম ক্রাইম এডিশন। কল করে সাংবাদিক পরিচয় দিতেই আটকে ওঠেন মাহমুদুল। নানা টালবাহানার এক পর্যায়ে মাহমুদুল জানান এই লাশগুলো সব গাজীপুরের জয়দেবপুরের কথিত জঙ্গি আস্তানা থেকে আনা হয়েছিল। এর বাইরে তিনি কিছুই জানেন না। গাজীপুর সদর মেডিকেলে পাঠানোর পরে এখান থেকে লাশ পাঠানো হলো পরের দিন ঢাকা মেডিকেলে। ঢাকা মেডিকেলে পর্যাপ্ত জায়গা না থাকার কারণে পরবর্তীতে সেই লাশ কুর্মিটোলা জেনারেল হসপিটালে রাখা হইল। পরের দিন ওসি সাহেব বাদী হইয়া আমাকে আয়ু ধরাই দিল, বললো যে আপনি এই মামলার আয়ু। তাই আমি বললাম যে স্যার আমি কেন আয়ু, সাধারণত ইন্সপেক্টর তদন্তরা বাদী হয়, ওসি আয়ু হয়, আমি বাদী হই স্যার। অবস্থান করার পরে ওইদিকে বেলা বাড়তেছে, তারপরে দেখা যায় যে ভিতর থেকে ধোঁয়া বেরোচ্ছে, বই পোড়াচ্ছে না কি জানি এরকম কথা বলা বলি করতেছে এবং টুসটাস আওয়াজও শোনা যায়। বলে যে ভিতর থেকে জঙ্গিরা গুলি করতেছে। অ্যাকচুয়ালি কি জঙ্গি গুলি করতেছে নাকি মানুষে গুলি করতেছে নাকি এটা টের পাওয়ার কোনো কায়দা নাই, কারণ আমাদের সাধারণ পুলিশের ওইখানে যাওয়ার কোনো রাইটস নাই। ওইখানে শুধু এই যে বুলেট প্রুফ একদম হেভি পোশাকওয়ালা এবং বড় বড় অস্ত্রওয়ালা যারা কাউন্টার টেরোরিজমের তারা সেখানে অবস্থান করতেছে। মাহমুদুল হাসান বেশি কিছু আর বলতে চাননি, তবে ওই জঙ্গিদের অবস্থানের তথ্য বগুড়া পুলিশের কাছ থেকে এসেছিল বলে দাবি করেন মাহমুদুল। বগুড়া পুলিশ সুপারের মাধ্যমে তথ্যটা কাউন্টার টেরোরিজম পায়ে কাউন্টার টেরোরিজমের একটা টিম ভোরবেলায় চলে আসে, অর্থাৎ ফজরের আজানের আগেই চলে আসে আমাদের ওই পাতারটেক এলাকায়। যে তারা কি জঙ্গি বা জঙ্গি না এই বিষয়টা আইডেন্টিফাই করার মতো সুযোগ ক্ষমতা কোনোটাই আমার হাতে ছিল না। প্রিয় দর্শক, মাহমুদুল হাসানের দেয়া বক্তব্যের সূত্র ধরে আমরা বগুড়াতে যাব, তবে তার আগে গাজীপুরের সেই ঘরে যাব যেখানে 2016 সালে 7 জন মানুষকে এক ঘরে আটকে রেখে নির্মমভাবে হত্যার পর জঙ্গি নাটক সাজানো হয়েছিল। 8 অক্টোবর 2016 গাজীপুরের জয়দেবপুর আফারখোলা পাতারটেকের সুলাইমান সরকারের বাড়ি। ভোরের সূর্য ওঠার আগেই কথিত উগ্রবাদ বিরোধী অভিযান নাটক শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ, ডিবি, কাউন্টার টেরোরিজম ইউনিট এবং বিশেষায়িত সোয়াট টিমের সদস্যরা যুদ্ধাংদেহী কায়দায় পুরো এলাকা ঘিরে ফেলে। 7 জন নিরীহ মানুষকে হত্যার সেই মিশনের নাম দেয়া হয় অপারেশন স্প্রেইটেড। পুলিশের তদন্ত রিপোর্টে বলা হয় গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় সুলাইমান সরকারের বাড়িতে অভিযান চালায় আইন শৃঙ্খলা বাহিনী। সকালে পুলিশ বাড়িটি ঘিরে ফেলার পর কথিত জঙ্গিরা বাড়ির ভেতর থেকে গুলি করা শুরু করে। পুলিশ বাইরে থেকে পাল্টা গুলি করলে ভেতরে থাকা 7 জঙ্গির সবাই মারা যায়। বাড়ির দোতলায় থাকা জঙ্গিরা মুহুর্মুহু গ্রেনেড নিক্ষেপ এবং গুলি চালানোয় তারাও 4-5 ঘন্টা ধরে গুলি বিনিময় করতে থাকে। এরপর সেই ফ্ল্যাটটিতে ঢুকলে 7 জনকেই মৃত অবস্থায় পাওয়া যায়। তার মানে পুলিশ রিপোর্ট অনুযায়ী এটা পরিষ্কার যে ভেতরে যাবার পর পুলিশ কাউকে জীবিত পায়নি, অতএব ভেতরে ঢোকার পরে আর গুলি করবার প্রয়োজন হবার কথা না। কিছুক্ষণের জন্য পুলিশের বক্তব্য সঠিক ধরেই অনুসন্ধান করা যাক। 9 বছর আগের সেই নিষ্ঠুর বুলেটের চিহ্ন এখনো দগদগে ক্ষত হয়ে আছে। যে বুলেট ঝাঁঝরা করেছে 7টি তাজা প্রাণ।
পুলিশের বক্তব্য সত্যি হলে বাড়ির নিচে অবস্থান নেওয়া পুলিশের প্রতিটি গুলি দোতলার কথিত জঙ্গিদের ঘরের ভেতরের অংশে, ছাদে কিংবা দেয়ালের ওপরের অংশে লাগার কথা। কিন্তু সরেজমিনে গিয়ে দেখা যায় পুলিশের করা গুলি বেশিরভাগই ভবনের ভেতরের দেয়ালের নিচের অংশে, এমনকি মেঝেতেও লেগেছে। বাথরুমে কোনো জানালা না থাকলেও বাইরে থেকে করা পুলিশের গুলি বাথরুমের ভেতরের অংশেও লেগেছে। হতে পারে জীবন বাঁচাতে কেউ বাথরুমে লুকিয়ে বাঁচার চেষ্টা করেছিল, যে কারণে বাথরুমে ঢুকে নৃশংসভাবে গুলি চালানো হয়। আগের রাতে এরা কিছু গাড়ি ঘোড়া এখানে ঘুরাইছে, পুলিশ গাড়ি নিয়ে আসছে, কিছু লোক দাঁড়াই আসছিল, কিছু লোক ঘোরাফেরা করছে। হ্যাঁ, অর্থাৎ ওই বাড়িটা কর্ডন করে রাখছে এক ধরনের। রাতের অন্ধকারে এই ছেলেগুলো আনতে পারে আমাদের ধারণা। ঘটনাটা যে সাজানো তা পুলিশের পরস্পর বিরোধী কর্মকাণ্ড দেখলেই বোঝা যায়। পুলিশের দেয়া তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, অভিযান শেষে ঘরের ভেতরে প্রবেশের পর 7 জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। আবার সিটিটিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঘরের ভিতরে প্রবেশের পর গোলাগুলির এক পর্যায়ে মারা যায় 7 জন। মামলার এজাহারে বলা হয়, সে সময় ঘটনাস্থলে পুলিশ মাইকে জঙ্গিদের বারবার আত্মসমর্পণের জন্য অনুরোধ করছিল, কিন্তু জঙ্গিরা এ সময় নানা প্রকার উগ্র স্লোগান দিতে থাকলে পুলিশের সোয়াট টিম ও কাউন্টার টেরোরিজম ইউনিট যৌথভাবে অভিযান চালাতে বাধ্য হয়। সোয়াট টিমের উপস্থিতি টের পেয়ে ভবনের ভেতর থেকে জঙ্গিরা মুহুর্মুহু গুলি চালায় এবং গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় পুলিশের সাথে 4 থেকে 5 ঘন্টা গুলি বিনিময় চলেছে কথিত জঙ্গিদের, কিন্তু এলাকাবাসী ক্রাইম এডিশনকে জানায় বাইরে থেকে গোলাগুলির কোনো ঘটনাই ঘটেনি। জিজ্ঞাসা করানো হয়েছে যে আপনি কি গুলি চালানোর নির্দেশ দিয়েছেন? আগে ওরা গুলি চালাইছে, তারপর আমরা গুলি চালাইছি, কিন্তু এরকম গুলি ছিল ওদের কাছে কিছু পাওয়া যায় না। মামলায় বলা হয়েছে, অভিযানের এক পর্যায়ে কথিত উগ্রবাদীরা ঘরে আগুন ধরিয়ে দেয়, কিন্তু তদন্ত প্রতিবেদনে আগুন দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়নি। এমনকি সরেজমিনে বাড়ির ভেতরে আগুনের কোনো চিহ্ন পাওয়া যায়নি। সুলাইমান সরকারের বাড়িতে গিয়ে খুব সহজেই বোঝা যায় সেখানে কোনো ক্রস ফায়ার হয়নি, বরং খুব কাছে থেকে ঠান্ডা মাথায় তাদেরকে গুলি করা হয়েছিল। ভেতর থেকে কেউ গুলি করলে সেই গুলির দাগ বাইরে গাছ, স্থাপনা, এমনকি আশেপাশের বাড়িঘরেও লাগার কথা, কিন্তু আশপাশের বাসিন্দারা জানান ভেতর থেকে গুলির কোনো আলামত তারা দেখেননি। এরা এই সব কিছু এরাই করতেছে, জঙ্গলি মারতে আছে, গোলাগুলি করতে আছে বাইরে ভিতরে, কিন্তু আমরা পরে লাস্ট পড়তে দেখলাম যে কোনো গোলাগুলি, তার কোনো অস্ত্রই নেই, কিছুই নেই। তারা কিন্তু গোলাগুলি করছে, কোনো অস্ত্রপত্র নেই। সুলাইমান সরকারের বাড়িতে সেদিন কোনো ক্রস ফায়ারের ঘটনা ঘটেনি, সেটা এলাকার লোকজনও জানত, কিন্তু কারো মুখ খোলার সাহস ছিল না। হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই চালানো হয় নারকীয় সেই হত্যাকাণ্ড। প্রশাসনের লোক ওই নিচের থেকে ওই যে ফাঁকা জায়গার থেকে পরে এই যে গুলি করছে, এই যে ফাঁকা জায়গাতে এইখানে দাঁড়ায় আন্দা, আর ওই যে ওই পাশে ওই যে গোলাপি বিল্ডিংটা, ওই বিল্ডিংয়ের ছাদের থেকে ওই পাশে জানালা জানালা, ওই পাশে উত্তর সাইডের জানালা ওইটা ভেঙে গেছে, আর এই মুহূর্তে ভেঙে গেছে। ঠিক আছে, এই দুই পাশে এইটাতে তো মনে করেন এই বাইরেতে গুলি করলে তো আর এই লোকটি মারা সম্ভব না। এটি বাইরেতে যদি গুলি করতো তাহলে একটু মারা যায় না, এটা মারা কোনো প্রকারে সম্ভব না। আমরা একটার উপর একটা পাইছি, লাশ আঙ্গ দেখাইছে, একটার পর একটা পাইছি উপরে হই। ঠিক আছে, কিন্তু দুইটা, একটার মাথা উত্তর দিকে আরেকটার মাথা দক্ষিণ দিকে, এই দুইটা ছিল বাইরে আর 5টা ছিল এক জায়গায়। তারা যারা ছিল এই ভোর সকালে, ওদের পায়ে আপনার জুতা, লাশগুলোর পায়ে জুতা। এরা যদি এখানকার অধিবাসী হয়, এই ঘরের অধিবাসী হয়, তাহলে তো পায়ে কেশ থাকবে না, তাই না? কেশ ছিল মানুষের। এখানে সাধারণ মানুষের খুব প্রশ্ন, আমাদের সবার প্রশ্ন, যে এই লোকগুলো কোথা থেকে আনলো, কখন আনলো। সবকিছু বুঝেও মানুষকে চুপ থাকতে হয়েছে, কিংবা পুলিশের শিখিয়ে দেয়া বক্তব্য মুখস্থ বলতে হয়েছে। বাসাটা ছিল দোতলায় পূব সাইডে, আর আমগো নিচতলায় পশ্চিম সাইডে নিয়ে ওইখানে প্রশাসনের লোক ছিল, ওইখানে নিয়ে সই শপথ নিচ্ছে। আঙ্গ লেখা শেখা কোনো কিছু ছিল না। পরে আমরা কইছি কিছু লেখা নাই গেলে আমরা সই দিব কী কারণে? তখন বলছে যে আপনার সই দেন নাহলে সমস্যা হইব। তো আমরা ডরে ভয়ে আমগো দেখাইছে, আমরা সই দিতে বাধ্য। দিনমজুর জলিল সেই নৃশংসতা আজও ভুলতে পারেননি। আইন শৃঙ্খলা বাহিনীর ভয়ঙ্কর এক হত্যাযজ্ঞের সাক্ষী হয়েছিলেন জলিল। ওই সময় বেশ কিছু মানুষকে সাক্ষী বানানো হয়েছে জোরপূর্বক, যাদের আরেকজন আফাজউদ্দিন পালোয়ান। সে সময় তিনি পাতারটেক এলাকার ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। ক্রসফায়ারের ভয় দেখিয়ে আফাজউদ্দিনকে জঙ্গি নাটকের সাক্ষী বানানো হয়েছিল। 2 দিন পর আরেক এসআই আসলো,
এসে আইসে জোরের সময় এসে আইসে কাগজ দিল যে এই কাগজটা আরেকটা সই লাগবে আপনার। আমি ওই দিন সই নিলেন সাদা কাগজ, আজকেও সাদা কাগজে ভাই এত কথা বলার দরকার নেই, আপনি সই দেন চলে যাই। আবার অনেক কইয়ের পরে আমি সই দিতে চাইনি, তারপরে বললো দেখেন আপনার তো জানার বয়সে তাই আমি আছে কতালি সই দিয়ে। পুলিশের পক্ষ থেকে কথিত 7 জঙ্গি ওই এলাকায় আগে থেকেই আস্তানা গেড়েছে বলা হলেও তাদেরকে ওই এলাকার কেউ আগে কখনো দেখেনি। আমার চোখে যেমন ওনারা এতদিন ভাড়া ছিল, যতদিন ছিল, আমার চোখে কোনোদিন পড়ে নাই পোলারি। এই ছেলেগুলো অপরিচিত ছেলে এবং এখানকার ছেলে না, তাদের পায়ে কেস, তাদেরকে নিয়ে আসা হয়েছে বাইরের থেকে, বাইরের ছেলে। এটা কোথা থেকে আনছে এটা আমরা বলতে পারবো না। পুলিশের তদন্ত রিপোর্টে বলা হয় কথিত জঙ্গিরা সেদিন কক্ষের ভেতরে অগ্নিসংযোগ সহ আশপাশে গ্রেনেড নিক্ষেপ ও গুলি ছুড়লে তাতে ভবনের আশপাশের বাড়িঘর ও এলাকায় অবস্থানরত পুলিশ সহ সাধারণ জনগণ ও তাদের জানমাল হুমকির সম্মুখীন হয় এবং যে কোনো মুহূর্তে জঙ্গি কর্তৃক নাশকতার ঘটনা ঘটতে পারে বলেও উল্লেখ করা হয়, কিন্তু স্থানীয়দের সাথে কথা বলে এর কোনো সত্যতা পাওয়া যায়নি। বিদ্যুৎ ওরা কেউ গোলাগুলি করে নাই, সব বাড়ি দিয়ে গোলাগুলি হয়েছে। লাস্টে যখন স্বরাষ্ট্রমন্ত্রী আসছে, আসার লগে লগে 2 মিনিটের ভিতরেই সব সমাধান। এলাকার মানুষজনের কাছে জানা যায় তৎকালীন মামলার তদন্তকারী কর্মকর্তা মাহমুদুল হাসান মিথ্যা সাক্ষী দিতে স্থানীয়দের উপর ব্যাপক নির্যাতন চালিয়েছে। এই মাহমুদুল হাসানই সেই মাহমুদুল হাসান যার তত্ত্বাবধানে জুরাইন কবরস্থানে 7 জনকে দাফন করা হয়েছিল। বাড়ির মালিক সালমা বেগম জানান 3 জন ছাত্র পরিচয়ে বাসাটি ভাড়া নিয়েছিল, কিন্তু যাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে সালমা বেগম চেনেন না। ঘটনার পর যারা বাসা ভাড়া নিয়েছিল তাদেরকে আর এলাকায় দেখা যায়নি। ধারণা করা হচ্ছে পুলিশই বাসাটি জঙ্গি নাটক সাজাতে ভাড়া নিয়েছিল। তারা বলছে ছাত্র, কিন্তু তারা কি তা তো আর আমরা বলতে পারতাম না। কইছে যে তারা ছাত্র নিয়ে কতজন ছিল? ছাত্র নিয়ে ভাড়া নিছে, তারা প্রথম 3 জন ভাড়া নিছে। বাড়িওয়ালা পুলিশের ইচ্ছে মতো সাক্ষ্য না দেয় বাড়ির মালিকের ভাই ও তার স্ত্রীকে বিনা কারণে আটক করা হয়। সেদিন যে খেয়ে ঘটছিল তাও আমি জানি না, খালি শুনছি যে বাসায় বলে ইয়ে হয়েছে। পরে এলা আমার দেবর এই কালীগঞ্জে গেছে, ভাবি এখানে আসেন, সেখানে গেলে একটা ইয়ে হইব। পরে সেখানে গেছি, পরেই আমাকে গাজীপুর আনছে, পরেই আমাকে গ্রেপ্তার করা হয়েছে। মোর যখন নাকি তদন্ত করে আঙ্গ কিছু পাই নাই, পরে গিয়া সরকারবাদী মামলা দিচ্ছি গাড়ি পোড়া। সেদিন হত্যাকাণ্ডের পর সাংবাদিকদেরকেও ডাকা হয়। বেশিরভাগ গণমাধ্যম পুলিশের শিখিয়ে দেয়া সংবাদ প্রচার করেছে, কিন্তু ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এরকম অনেক সাংবাদিক সেদিন দেখেছিলেন রাষ্ট্রীয় বাহিনী কতটা নিষ্ঠুর হতে পারে। ছবিতে যখন দেখলাম, দেখা গেল যে হাতে এখানে রশি দিয়ে বাঁধা আছে, বাট রশি মাঝখান দিয়ে কাটা, জাস্ট একটু করে মাথা রশি এখানে বাঁধা, যেন হ্যান্ডকাপের 2টো কাপ 2 দিকে লাগানো আছে। আমার খুবই খটকা লাগলো বিষয়টি, আমি বোঝার চেষ্টা করলাম এবং আমি যখনই এই ইস্যুটা নিয়ে কাজ করেছিলাম তখন আমি আশপাশ মানুষের সাথে কথা বলার চেষ্টা করেছি। তখন আসলে ওখানে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে বা তখনকার জঙ্গি অভিযানে বা জঙ্গি দমন ইউনিটে যারা কর্মরত ছিল তাদের আসা যাওয়ার তথ্য ওখানে স্থানীয়দের কাছে পেয়েছি। তারা জানিয়েছে যে এখানে বেশ আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন বা ডিফেন্সের লোকের মতন তাদের হাব ভাব বা পোশাক আশাকে বোঝা যেত, যদিও সিভিলে ছিল, এরকম অনেকেই আসা যাওয়া করতেন। গোলাগুলির যে শব্দ, শুধু আমরা একটা ওয়ালের সাইডে নিজেদেরকে সেভ করে বিষয়টাকে অবলম্বন করি। তো আমরা যে জিনিসটা লক্ষ্য করেছি যে বিল্ডিংকে লক্ষ্য করে গুলি ছোড়া হচ্ছে, কিন্তু ওই বিল্ডিং থেকে কিন্তু বিপরীত দিকে কোনো গুলি হচ্ছে না। ঘটনার আকস্মিকতা বোঝাতে ওই দিন ঘটনাস্থলে ছুটে যান খোদ স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজিপি, সিটিডিসি প্রধান মনির, গাজীপুরের পুলিশ সুপার হারুনুর রশিদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনেক কিছু মোবাইল তারা পুড়িয়ে ফেলেছে, তারা টাকাগুলি পুড়িয়ে ফেলেছে, কাগজপত্র পুড়িয়ে ফেলেছে। আর কিছু এছাড়া আমরা ছুরি, পিস্তল, পর্যাপ্ত পরিমাণ গুলি এবং তারা যে গুলি করেছে এই গুলির খোসাগুলি আমরা এখন জব্দ লেগে নিয়ে আসছি। পরের দিন 9 অক্টোবর সন্ধ্যায় ডিএমপির পক্ষ থেকে গুলিতে নিহত 7 জনের ক্ষতবিক্ষত ছবি প্রকাশ করে বলা হয় তাদের পরিচয় জানলে পুলিশকে যেন জানানো হয়। প্রিয় দর্শক, লাশের ছবি দেখে কয়েকটি পরিবার তাদের প্রিয় মানুষের লাশ নিতে ছুটে গিয়েছিল, কিন্তু পুলিশ কাউকে লাশ না দিয়ে
উল্টো জঙ্গি মামলার ভয় দেখিয়ে থামিয়ে দেয়। এখান থেকে ওখানে ঘুরেও সেই পরিবারগুলো প্রিয় মানুষের লাশটি পর্যন্ত পায়নি। গাজীপুরের নৃশংস হত্যাকাণ্ডে যে 7 জন শহীদ হয়েছেন তাদের একজন পুরান ঢাকার ইব্রাহিম ছিলেন তামিরুল মিল্লাত মাদ্রাসার মেধাবী শিক্ষার্থী। একই সাথে ইসলামিক সাংস্কৃতিক অঙ্গনেও ছিল তার জনপ্রিয়তা। জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে ইসলামিক সঙ্গীত গেয়ে পেয়েছেন অসংখ্য পুরস্কার। প্রভাতের পাখির সুরে আধারি যায় যে দূরে, আলোর পাখি ডানা মেলে মিষ্টি করে হাসে, রাতের গভীরতায় আলো নেমে আসে। যেই জঙ্গি সাজিয়ে তাকে হত্যা করা হয়েছিল সেই জঙ্গিবাদের বিরুদ্ধেও ছিল তার জোরালো অবস্থান। দেশবিরোধী জঙ্গি ট্যাগ দিয়ে ইব্রাহিমকে মেরে ফেলার আগে গেয়েছিলেন দেশাত্মবোধক গান, যুক্ত ছিলেন জঙ্গি বিরোধী কর্মসূচিতেও। ইব্রাহিম প্রতিদিন ভোররাতে প্রতিবেশীদের বাড়িতে বাড়িতে গিয়ে ফজরের নামাজের জন্য ডাকতেন। 2016 সালের 8 আগস্ট ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হন ইব্রাহিম। তারপর তাকে আর পাওয়া যায়নি। ইব্রাহিমকে না পেয়ে থানায় জিডি করা থেকে শুরু করে পত্রিকায় বিজ্ঞপ্তিও দিয়েছেন তার পরিবার, কিন্তু সন্তানকে আর পাওয়া যায়নি। তবে ডিবির একজন অফিসার ইব্রাহিমের বাবার সব বক্তব্যের ধরন শুনে বলেছিলেন সিটিডিসির কাছে সন্ধান করলে ইব্রাহিমের খোঁজ পাওয়া যেতে পারে। এছাড়া মাদ্রাসা শিক্ষার্থী সহ বিভিন্ন আলেমদের একটা বড় অংশকে বগুড়াতে আটকে রাখা হয় বলেও জানানো হয়েছিল। আমরা এর মধ্যে আমি এটা এসবিতে গেছি, তারপরে ডিবিতে গেছি, তারপরে র্যাবে গেছি, তারপরে আমাকে এসবি থেকে তাসনিম ম্যাম, একটা মহিলা এসবির বড় সিআইডির একটা বড় অফিসার সিআইডি, উনি বললো আপনি এটা সিটিটিসিতে একটু জানান। আমরা সিটিটিসিতে গেলাম, জিডি করলাম। জিডির পরে আমরা এটা নিয়ে পেপার পত্রিকা দেওয়ার সিদ্ধান্ত নিলাম কয়েকদিন খোঁজাখুঁজির পরে। 2016 সালে যেদিন সকালে ইব্রাহিম সহ 7 জনকে হত্যা করা হয়, ওই দিন সন্ধ্যায় ইব্রাহিমের পরিবারকে খবর দেয় সিটিডিসি থেকে। রাত 11টা পর্যন্ত আটকে রেখে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেয়া হলেও ইব্রাহিমকে মেরে ফেলার কথা তাদেরকে জানানো হয়নি। মেরে ফেলে ওই দিন আমরা তো নিউজটা জানিনি, আমরা জানছি পরের দিন। সেদিন সন্ধ্যার কিছু আগে বিকেলের দিকে আমাকে ফোন দিয়ে ডেকে নিয়ে যায় এসি জাহাঙ্গীর, যিনি সিটিডিসির মনিরুলের সহকারী ছিলেন, সহকারী কমিশনার বা আমার পদটা মনে নেই, ওর নাম জাহাঙ্গীর, এটা স্পষ্ট মনে আছে। আমাদের সাথে ভালো বিহেভি করে উনি, কিন্তু তার সাথে কিছু লোকজন আমার সাথে খুব দুর্ব্যবহার করে। আমার যে মোটর, তখন একটা বাইক চালাতাম আমি, ইলেকট্রিক বাইক, সেটা সিজ করে নিয়ে যায়, জব্দ করে। তারপর আমাদেরকে একটা রুমে আটকে রাখে। আমার বাবাকে আলাদা রুমে জিজ্ঞাসাবাদ করে, আমাকে আলাদা রুমে জিজ্ঞাসাবাদ করে, প্রায় 5-6 ঘন্টা ওখানে রেখে আমাদেরকে পরবর্তীতে রাত 11টার দিকে ছেড়ে দেয়। তো এই সন্ধ্যার আগে থেকে নিয়ে 11টা পর্যন্ত বেশ কিছুক্ষণ বসায় রাখে, বেশ কিছুক্ষণ জেরার ভিতরে প্রশ্ন করার বেশিরভাগ ধরন ছিল যে আমরা কি করি, আমরা আহলাদিস পরিবার, তো আমাদের কার্যক্রম কি, আমার ভাই। পরদিন সিটিডিসির প্রকাশিত ছবি দেখে পরিবার ইব্রাহিমকে শনাক্ত করে, কিন্তু লাশ শনাক্তের জন্য পরিবারকে ডাকা হলেও সেই লাশ আর পরিবারকে দেয়া হয়নি। ডিবি হারুন, এসপি হারুন তৎকালীন গাজীপুরে, উনি আরো সাংবাদিকদের জিজ্ঞেস করলো যে আপনারা কি আপনার ছেলের লাশ কি নিতে চান কিনা। তখন আমি বললাম যে আমি লাশ নিব না। কেন নিব না লাশ? আমার ছেলে তো কোনো ক্রাইম করেনি। আমার ছেলে কেমন ছিল এলাকায় খবর নিয়ে নেন, আমি অবশ্যই লাশ নিব, লাশ নেওয়ার জন্যই তো আমি আসছি। তখন ডিবি হারুন আমাকে বলল সে আমাকে চিনল। কিভাবে চিনল? আমি তার প্রতিবেশী। পরিবারগুলোর পীড়াপিড়িতে ঘটনার 4 দিন পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান একটি বক্তব্য দেন, যে বক্তব্যের পর ইব্রাহিমের লাশ চাইতে আর সাহস করেনি তার পরিবার। ফোন দিলে বলছে হ্যাঁ আমাদের একটু কাজ বাকি আছে, পোস্টমর্টম এটা সেটা বইলা লাশ দেখাবো, লাশ আপনার দিব। 3-4 দিন এরকম করছে। এরপরে মাঝখানে একদিন আসাদুজ্জামান খান কামাল, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, উনি একটা বিবৃতি দিলেন যে সমস্ত পরিবার এই জঙ্গিদের লাশ নিয়ে বেশি তাগাদা করবে তাদেরকে আমাদের খতিয়ে দেখা হবে।
তখন আমার যারা শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন তারা বলে যে দেখো যে তো দুনিয়া থেকে চলে গেছে তারা তো তোমরা পাবা না, লাশটা এখন যদি তোমরা টাকাটা বেশি, তোমার তো আরো ছেলে মেয়ে আছে, সবাই তো ব্যাকগ্রাউন্ড, মেয়েরা ছাত্রী সংস্থা করছে, ছেলেরা শিবির করে, তুমি জামাত ইসলাম করছো, তোমার ওয়াইফ জামাত ইসলাম, এগুলো করতে গেলে তোমাদের ঘাটাঘাটি করে কোনো ক্লু নিয়ে তোমাদেরকে আবার ভিতরে পড়বে যে তুমি আর এটা নিয়ে বেশি টাকাটা করবে না। লাশ না দিলেও ইব্রাহিমের পরিবারকে নিয়মিত সিটিটিসিতে ডেকে নিয়ে ভয়ভীতি দেখানো হতো, যেন তারা কোনোভাবেই মুখ না খোলেন। পরিবারের আর কোনো সদস্যকে মাদ্রাসায় না দেওয়ারও নির্দেশনা ছিল পুলিশের। বেশিরভাগ ধরন ছিল যে আমরা কি করি, আমরা আহলাদিস পরিবার, তো আমাদের কার্যক্রম কি, আমার ভাই কোন কোন মাদ্রাসায় পড়ে। যখন বললাম তামিল মিল্লাত মাদ্রাসা এবং মোহাম্মদ আরাবিয়াতে পড়ে, বলে এই দুইটাই আমাদের জঙ্গি টার্গেটে, সন্দেহের টার্গেটে আছে। আমি বললাম একটা মাদ্রাসা প্রতিষ্ঠান, এটা কিভাবে জঙ্গি সন্দেহ হয়? মাদ্রাসা তো সরকারি লাইসেন্স সব পেয়েই পরিচালনা করতেছে। একটা তামিল মিল্লাত দেশের প্রসিদ্ধ মাদ্রাসা, বিভিন্ন স্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব জায়গায় মিল্লাতের ছাত্ররা চান্স পায়, এটা জঙ্গি সন্দেহের টার্গেটে কিভাবে থাকে? তখন এটা আমার মনে মনে প্রশ্ন ছিল, ওদেরকে আমি করতে পারিনি। বলতেছে ওর যে যমজ ভাই আছে ওখান থেকে তুলে ফেলেন, এরকম কথা আমার বাবাকে আমাকে বলছে। নিহত প্রতিটি পরিবারের সাথেই আগে থেকে যোগাযোগ ছিল সিটিটিসির। তারপরেও লোক দেখানো বিজ্ঞপ্তি দিয়ে বোঝানোর চেষ্টা করা হয় ওই 7 জনকে পুলিশ আগে থেকে চিনত না। সকলের পরিবারই তাদের প্রিয় মানুষটির লাশ নিতে পুলিশের দ্বারস্থ হয়েছিল, কিন্তু লাশ না দিয়ে উল্টো পরিবারগুলোর উপর চালানো হয়েছে নির্যাতন। জঙ্গি নাটকে নিহতদের মাঝে আরেকজন সাইফুল ইসলাম বাবলু। টিম ক্রাইম এডিশন তার বাড়ি সুনামগঞ্জের দক্ষিণ সুরমা এলাকার মনিরগাছি গ্রামে যায়। দরিদ্র পরিবারের সন্তান বাবলু সিলেটের ফুপুর বাসায় থেকে পড়াশোনা করতেন। ঘটনার কয়েক মাস আগে মায়ের অসুস্থতার কথা শুনে ফুপুর বাড়ি থেকে মাকে দেখতে বাড়িতে ফিরছিলেন, কিন্তু মাকে দেখতে যাবার পথেই বাবলুকে গুম করা হয়। তার মা অসুস্থ খবর ভাইয়া, সিলেট থেকে বাড়িতে আওয়ার পর থেকে নিখোঁজ। পরে আমি 2-3 দিন অপেক্ষা কইরা আমার চেয়ারম্যানের মাধ্যমে আমি থানায় জানাইছি। থানা কইছে ছেলেটা চেয়ারম্যান সাহেব হইরা বালা, তোরা যোগাযোগ করো, থুকাও। আমরা অনেক খোঁজাখুঁজি হইয়া তারে পাইছি না। দরিদ্র পরিবারে জন্ম নিলেও অত্যন্ত মেধাবী ছিলেন বাবলু। 3 সন্তানের মাঝে একমাত্র ছেলে ছিল সে, যে কারণে বাবলুকে হারিয়ে সব স্বপ্ন শেষ হয়ে যায় পরিবারের। আমি অসুস্থ মানুষ, বৃদ্ধ মানুষ, অসহায় মানুষ, গরিব মানুষ। বর্তমানে আমার আত্মীয় স্বজনে আমার সহায়তা হইয়া ফেলতেছে। বাবলুকে নির্মমভাবে হত্যার পর মতিউর রহমানকে থানায় নিয়ে ভয়ভীতি দেখিয়ে 2 দিন আটকে রেখে সাদা কাগজ ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়। আমার বাড়ির পুলিশ সাংবাদিক ভিড়, তোমার ছেলে গাজীপুর জঙ্গি আস্তানায় মারা গেছে, ছেলের ছবি সহ দেখাইছি। এরপরে এই জগদার পুলিশ ফাঁড়ির এসআই আইয়া আমার ইয়া গেছে সাতা থানায়। যাওয়ার পরে ওসি সাহেব আমাকে বলছে আপনার ছেলের লাশ আনবেন। আমি বললাম স্যার আমি গরিব মানুষ, টাকা পয়সা 12 টাকা নাই, কি দিয়ে আনবো? পরে আমার আটকে রাখিছি। বাবলু সিলেটের পার্ক ইন্টারন্যাশনাল কলেজের বিজ্ঞান বিভাগ থেকে HSC পাশ করেন। পড়াশোনা আর মসজিদে নামাজ রোজার বাইরে কোনো খারাপ আড্ডায় তাকে দেখা যায়নি। এটাই কাল হয়ে দাঁড়ায় বাবলুর। ইলা বুঝনি আটকেও আইতো, বুঝনি ভাইটা না ছেলেটার লাখান মানুষ। যে সময় বুঝনি শুনছি মোবাইলও আইছে, ওই সময় আমরা খান্তা কাটতেছি, খাইছে কি মাথা নইয়া যাইতো, মাথা নইয়া যাইতো বাচ্চাটায়। ইলা পদ্র ছেলে আটকার মাঝে নাই। ছেলেটা ভালো আছে, ভালো স্কুলে পড়তো, বাচ্চাটা মারা গেছে গেছে ফেসবুক আমার বাচ্চাটা দরকার খাইছি, খুব ভালো আছে। এরপরে আমার বাইকটা বড় অর্থ হয় বর্তমানে। শাহ মতিউর রহমান তিনি মানবেতর জীবনযাপন করছেন। উনার একটাই মাত্র ছেলে ছিল এবং 2টা মেয়ে ছিল। 2টা মেয়েরে অনেক কষ্টের মাধ্যমে বিয়া দিয়েছেন। গাজীপুরের নৃশংস হত্যাকাণ্ডে যে 7 জন শহীদ হয়েছেন তাদের মাঝে 2টি বিষয়ে মিল খুঁজে পাওয়া যায়। প্রথমত ঘটনার কিছুদিন আগে নিখোঁজ হওয়া এবং দ্বিতীয়ত প্র্যাকটিসিং মুসলিম। এই একই অপরাধে জীবন দিতে হয়েছে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার বড়ইতলা গ্রামের কৃষক আবু সাইদের বড় ছেলে
ফরিদুল ইসলাম আকাশকে। গাজীপুরের হত্যাকাণ্ডের প্রায় 2 মাস আগে আকাশের বাড়িতে অভিযান চালায় পুলিশ। আকাশ সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা শেষ করে চাকরির খোঁজে ঢাকায় যান। 2016 সালের 5 আগস্ট দুপুরে হঠাৎ পুলিশ আকাশদের বাড়ি ঘিরে ফেলে। কিছু বুঝে ওঠার আগেই অকথ্য ভাষায় গালিগালাজ করে আকাশের মা সহ 6ষ্ঠ ও 7ম শ্রেণীতে পড়া 2 মেয়েকে ধরে নিয়ে যাওয়া হয় সিরাজগঞ্জের ডিবি অফিসে। সেখানে তাদের উপর চালানো হয় নির্মম নির্যাতন। ঢাকা দিয়েছিল চাকরির কথা, চাকরি করবো আর পড়বো, আমার পড়ার খরচ দেওয়া না, তোমাকে টাকা দিতে পারবো না, অল্প বেতন, আমি পড়াশোনা করবো। এই চল যায় আর বাড়িতে সে চলে ঘুম থেকে রাখতেছে আর বাইতেছে নেই চল ঢাকা টান দিচ্ছে। পলিটেকনিক কলেজ নাই, এই কলেজে পড়ছে চল, উনি পড়া শেষ করে থেকে ঢাকা গেছে। তা আমাদের তো অরেন হইতেছে চলে ধরার আগে আমাকে ধরে নিয়ে গেছে ওই সিরাজগঞ্জ জেলখানা ডিপি অফিসে নিয়ে আঁকছিল, আবার কোন জায়গায় লুকায় আঁকছিল, 1 মাস পর আবার নিয়ে জেলে দিয়েছে। 1 মাস ময়লা দুর্গন্ধযুক্ত অজ্ঞাত স্থানে এক কক্ষে আটকে রাখার পর একদিন রাতে ছেড়ে দেওয়ার কথা বলে মধ্যরাতে পুলিশের গাড়িতে করে তাদের বাড়িতে নিয়ে আসা হয়। কিন্তু তাদেরকে ছেড়ে দেওয়ার বদলে সাজানো হয় নতুন নাটক। সেই নাটক হলিউডের হরর মুভিকেও হার মানাবে। কি মামলা দিছে আমরা জীবনে নাম জানি না, আমাকে সেই মামলা দিছে, জেএমবি দিছিল, আবার ফের সন্ত্রাস দিছে, এই সময় হটু দেয় পাল্টে ফেলতে দেয়, সন্ত্রাস দিয়েছে। পরদিন ডিবি অফিসে সাংবাদিক ডেকে নিজেদের মতো করে এক নাটক সাজানো হয়। আকাশের মা বোনের নামে মিথ্যা মামলা দিয়ে 6 দিনের রিমান্ডে নিয়ে চালানো হয় নির্যাতন। রিমান্ডে অমানবিক নির্যাতন শেষে আকাশের মাকে পাঠানো হয় জেলে এবং ক্লাস 6-এ পড়ুয়া ছোট মেয়ে সালমাকে পাঠানো হয় রাজশাহী সেফ হোমে। আকাশের মা ফুলেরা বেগম জীবনের সেই ভয়ঙ্কর মুহূর্তগুলো মনে করে এখনো মাঝে মধ্যে আটকে ওঠেন। পুলিশের মিথ্যা জঙ্গি নাটকে মা জেলে থাকা অবস্থাতেই নিজের সন্তানকে আরেক জঙ্গি নাটকে হত্যা করা হয়। জেলের ভিতরে জামু কেমনি পাশে ওই পেপার আসছিল, জেলের ভিতরে পেপার আমার মেয়েরা পড়িয়া পাইল যে সলেক মেরে ফেলছে। ওই সলেক ধরবেন নিয়ে গেছে, কবের ফেলে কনে গেছে কই তাহলে কয় সলেকগুলিকে ধরে দিবে, কয় কনটান ধরে দিন, কই চিকিনে গেছে চিকিনের কথা কই তা পারে না ধরবে। আর এসে আংরে শুক্রবার দিন 12টার সময় 3 মা আমি নিয়ে গেল, মিথ্যা কাহিনী খালি নিয়ে গেল দিনের বেলা শুক্রবার দিন 12টার সময়। আর ওরা নিয়ে যা মামলা দিছে যে রাইতে 2টার সময় আমাদের রাইতান বৈঠকে তার নিয়ে গেছে। দেখেন আকাশের মৃত্যুর খবর পেয়ে পরিবারের পক্ষে এলাকার জনপ্রতিনিধি সহ কয়েকজন আকাশের লাশ গ্রহণ করতে জয়দেবপুর থানায় গেলেও লাশ না দিয়ে তাদের ফেরত পাঠায় পুলিশ। লাশ নিয়ে বাড়াবাড়ি করলে তাদের অবস্থাও ভয়ঙ্কর হবে বলে হুমকি দেয়া হয় তাদেরকে। 17 মাস হাজত খেটে জামিনে মুক্তি পেয়েছেন ফুলেরা বেগম, কিন্তু সেই মামলায় নিয়মিত হাজিরা দিতে হচ্ছে শহীদ আকাশের পরিবারকে। ফুলেরা বেগমকে যেদিন তুলে নিয়ে যাওয়া হয় সেদিন রাতে আরও 5টি পরিবারকে ডিবি তুলে নিয়ে যায়। তাদের সাথে কথা বলে জানা যায় সবাইকে বগুড়ার একটি গোপন আয়নাঘরে আটক রাখা হয়, যেখানে আরও অনেক মানুষকে বন্দি অবস্থায় দেখেছেন তারা। আর ওই নাম্বারটা ট্যাগ করে ওই আমাকে 3 দিন সন্দেহমূলকভাবে ধরে নিয়ে গেছিল, তারপর 3 দিন বাদে ছেড়ে দিছে, ওই ডিবি কার্যালয়ে রাখছিল। এই সহজ সরল মানুষটা মার খায় আর কয় যে তুই এখনো শিকার, তুই জঙ্গলি, তুই জেম্বি, তুই শিকার হলে তোর স্বামী মারা বাদ দিন। আমি কোথাছি যে একটা কথা হইলো জঙ্গলি কি আমি তো জানি না, জেম্বি কাক কয় তা তো জানি না। আর আমাকে শিখে দিতেছে যে যারা নামাজ পড়ে, যারা এই যে এভাবে থাকে পর্দা নিয়ে থাকে তারাই জঙ্গলি। প্রিয় দর্শক, এভাবেই ধর্মভীরু মুসলমানদের উপর নেমে এসেছিল নির্মম নিষ্ঠুর নির্যাতন। কিন্তু রহস্যজনক কারণে যারা জলজান্ত নিরীহ নিষ্পাপ মানুষদের হাত পা বেঁধে বুকে মাথায় গুলি চালিয়েছিল তাদের বেশিরভাগ এখনো দিব্যি আরামে চাকরি করে যাচ্ছেন। গাজীপুরের জঙ্গি নাটক সাজিয়ে 7 যুবককে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি, গাজীপুরের তৎকালীন পুলিশ সুপার হারুনুর রশিদ, সিটিডিসির সাবেক প্রধান মনিরুল ইসলাম, বগুড়ার তৎকালীন এসপি মোহাম্মদ আসাদুজ্জামান ও এএসপি আরিফুর রহমান মণ্ডলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তারা কেউই জঙ্গি ছিলেন না,
তারা সকলেই ইসলামী মনোভাবাপন্ন কিশোর ছিলেন। তারা ইসলামকে প্র্যাকটিস করতেন তাদের ব্যক্তি জীবনে। এই অভিযোগে, এই অপরাধে তাদেরকে বিভিন্ন জায়গা থেকে ধরা হয়। পারপাসটা কি? পারপাস হলো সারা পৃথিবীতে বাংলাদেশের তৎকালীন অনির্বাচিত সরকার যে সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করছে এটা দেখানোর জন্য, যেন মানুষের ইন্টেনশনটা, মানুষদের নজরটা অন্যদিকে ধাবিত হয়। এবং পৃথিবীর অন্যান্য দেশ যারা সন্ত্রাস দমনের জন্য কাজ করে, বিশেষ করে ইউএসএ বা এই জাতীয় শক্তিশালী দেশগুলো, তখন তারা বাংলাদেশের সরকার নির্বাচিত না অনির্বাচিত সেদিকে লক্ষ্য না করে সরকার সন্ত্রাস দমনে কাজ করছে, জঙ্গি দমনে কাজ করছে, এইদিকে লক্ষ্যটা দেয়। এই ধরনের পারপাজে এইগুলো হয়েছিল। এটা একটা দুইটা না, অসংখ্যটা হয়েছে। এই মামলায় 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল ইতোমধ্যে। তারা সকলেই পলাতক আছেন, তদন্ত চলমান আছে। বগুড়ার তৎকালীন পুলিশ সুপার আসাদুজ্জামান গাজীপুরের ওই হত্যাকাণ্ডের পুরস্কার হিসেবে সিটিটিসির প্রধানের দায়িত্ব পান। তারপর থেকেই একের পর এক জঙ্গি নাটক চালিয়ে গেছেন। অনুসন্ধানে জানা যায় আসাদুজ্জামানের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী হিসেবে বগুড়াতে ছিলেন নজরুল ইসলাম প্রামাণিক নামে এক সাব ইন্সপেক্টর। আসাদুজ্জামানের গুমের পাহারাদার ছিল নজরুল। আসাদুজ্জামান বগুড়া থেকে সিটিটিসিতে বদলি হয়ে আসার সময় এসআই নজরুলকেও সাথে করে ঢাকায় নিয়ে আসেন এবং 5ই আগস্ট পর্যন্ত নজরুল আসাদুজ্জামানের স্টেনোগ্রাফার হিসেবে দায়িত্ব পালন করেছেন। 5 আগস্টের পর আসাদুজ্জামান পালিয়ে গেলেও নজরুল এখনও চাকরিতে রয়েছে, যদিও নজরুলের নামে 3টি হত্যা মামলা রয়েছে। ক্রাইম এডিশন টিম জামালপুরের গ্রামের বাড়িতে গেলে পরিবারের লোকজন নজরুলের অবস্থান সম্পর্কে এক একজন এক এক রকম তথ্য দেন। এখন কোথায় আছে? চাকরি করতেছে না। কোথায়? কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ না? একজন বলেন ময়মনসিংহ, আরেকজন বলেন কিশোরগঞ্জ। তবে দুজনের বক্তব্যেই নজরুল এখনও চাকরিতে আছে বলে নিশ্চিত করেছেন। গাজীপুরে হত্যাকাণ্ডে নেতৃত্ব দেয়া সোয়াট টিমের মোট 26 জন অংশ নিয়েছিল, যাদের বেশিরভাগ এখনও বুক ফুলিয়ে চাকরি করে যাচ্ছেন। ইন্সপেক্টর সাব্বির আশিকুর রহমান সবুজবাগ ট্রাফিক জোনে আছেন। তার সাথে কথা বলতে চাইলে তিনি এসে বাধা দেন। না না, আপনি আমার কথাটা না না, আমি আপনার কথা বলতে না, আপনি সমস্যা নাই, এখানে তো না, অবশ্যই সমস্যা আছে। বন্ধ করো না, আমি মিডিয়া করবেন। আপনার বলি 26 জনের টিমে ছিলেন? না না, আপনি ভুল কথা বলছেন। যাদের আমি ছিলাম না, ওটা আরেকজন ছিল। কে ছিল? তো আমি শেষ করে যাই কথাটা। না দাঁড়ান, তারা আমার প্লিজ, আপনি আমার শরীরে হাত দিচ্ছেন। না না, আপনি কি করেন? না, আপনি চলে যাচ্ছেন কেন? আমি বাইরে আপনি কই কেন বাইরে যায়? কেন আপনাকে আমি প্রশ্ন করার জন্য আসছি? না না, ওইটা বন্ধ করেন না। কথা বলতে দাও, আমি কথা বলুন না। আমি আপনার কাছে আরেকটু কথা, এই যে আপনি যে প্রথমে বলছিলেন যে ছিলেন না, আপনি ওই বিষয়টা কেন বললেন? এক মিনিট, চলে যাচ্ছেন কেন? এখানে কথা বলেন। এখানে আরে ভাই, আপনি এখানে কথা বলেন, আপনি চলে যাচ্ছেন। আরে ভাই আশ্চর্য, চলে যাচ্ছেন স্যার কথা বলেন। আপনি তো একটা এই যে আসতে হবে। হ্যাঁ, আপনি তো আগে ছিলেন। কথা বলি। আচ্ছা, আপনি তো বললেন যে ছিলেন না, এতক্ষণ বললেন যে আপনি ছিলেন না, তারপর এখন বললেন সাক্ষী দিয়েছেন আপনি। ইন্সপেক্টর এনএম নুরুজ্জামান ডিবি গুলশান বিভাগে আছেন। ইন্সপেক্টর শেখ হাসান মুস্তফা সরোয়ার ডিএমপির স্পেশাল অ্যাকশন গ্রুপ। ইন্সপেক্টর ফজলুর রহমান এখনও এন্টি টেরোরিজমে রয়েছেন। ইন্সপেক্টর আবু সাইদ র্যাবে কর্মরত আছেন এবং ইন্সপেক্টর আবুল কালাম আজাদ কর্মরত আছেন রাজশাহী জেলা পুলিশ লাইন্সে। হত্যায় অংশ নেয়া মোট 5 জন সাব ইন্সপেক্টরের মধ্যে মাসুদ মিয়া এখনও সোয়াটে রয়েছে। এসআই ফাতেহাত উদ্দিন রক্তিম কিশোরগঞ্জের হোসেনপুর থানা, মোহাম্মদ আব্দুল হান্নান সাঘাটা থানা গাইবান্ধা, মোহাম্মদ আব্দুল মতিন এসআই বারুয়ামারি পুলিশ তদন্ত কেন্দ্র জামালপুর এবং গাজীপুরের মৌচাক পুলিশ ফাঁড়িতে আছেন মোহাম্মদ রাসেল মিয়া। এএসআইদের মধ্যে মোহাম্মদ রাশেদুল হাসান বরগুনা সদর থানা, আব্দুল করিম নড়াইল জেলা ডিএসপি এবং মোহাম্মদ ফরাদ হোসেন ডিএমপি প্রশাসন সিটি অ্যান্ড লজিস্টিক শাখায় কর্মরত আছেন। আর কনস্টেবল সজীব মিয়া আছেন হবিগঞ্জ সদর মডেল থানায়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো গাজীপুরে হত্যাকাণ্ডে অংশ নেয়া বাকি এএসআই এবং কনস্টেবলদের সবাই এখন সোয়াট টিমে থেকেই দিব্যি চাকরি করে যাচ্ছেন। তৎকালীন অ্যান্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত এসপি মাহবুবুর রশিদ গত 4 জুন অবসরে গিয়ে সরকারি সব সুযোগ সুবিধা নিচ্ছেন। গাজীপুর হত্যাকাণ্ডে সোয়াট টিমের নেতৃত্ব দেয়া আশিকুর রহমানের খোঁজে
পুলিশ হেডকোয়ার্টার্সে গিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। টিম ক্রাইম এডিশনের নিজস্ব সূত্রে জানা যায়, আশিকুর রহমান এখন রাজশাহী ইন সার্ভিস সেন্টারে গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। সেখানে গিয়ে তার সাথে কথা বলতে চাইলে তিনি ক্যামেরার সামনে আসতে রাজি হয়নি, যে কারণে গোপনে তার বক্তব্য রেকর্ড করা হয়। আশিকুর স্বীকার করেন তিনি একা নন, গাজীপুরে সেদিন আরো অনেকে গুলি চালিয়েছিল। ওখানে যে আপনার সবাই গুলি করছে, আমি তো একা করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো একটা পুরোপুরি এক ধরনের মানে নাটক ছিল, ধরে না কিরকম? আমি তো বললাম যে এই ব্যাপারে ভাই আমি কোনো কথাই বলবো না, কারণ এটা ওই যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডই নাই। আমি আপনাকে বলি, এখানে বাংলাদেশের মানুষ জানতে চায় না না স্যার, আপনি আমার সাথে স্যার শুনেন, আমার সাথে না না ব্ল্যাকমেইল না স্যার, আপনি এই তিনটা প্রশ্নের উত্তর আপনাকে স্যার শুনেন, লিসেন স্যার, এই তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে স্যার। না স্যার এটা আমাদের বাধা দিয়ে না, প্লিজ আমরা গণমাধ্যম করব। ঘটনার পর 7 জনকে জঙ্গি সাজিয়ে একটি মামলা করে পুলিশ। ওই মামলায় বাদী ছিলেন জয়দেবপুর থানার তৎকালীন ওসি খন্দকার রেজাউল করিম। তিনি এই জঙ্গি নাটকের অন্যতম সুবিধাভোগী চরিত্র। অনুসন্ধানে জানা যায়, ওসি রেজাউল করিম বর্তমানে অবসরে রয়েছেন। মুঠোফোনে কল দিয়ে প্রসঙ্গ তুলতেই আতঙ্কিত হয়ে ফোন কেটে দেন। আদালতে মোহাম্মদ শুনেন, আমি এটা কোনো প্রস্তুত দিতে পারবো না, সরি। না হ্যালো, হ্যাঁ ভাই আদালতে মামলা দিন, তো এই ব্যাপারে আমি কোনো প্রস্তুত দিতে পারবো না। চাকরিতে থাকা বেশিরভাগ কর্মকর্তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দোহাই দিয়ে কথা বলতে রাজি হয়নি, যে কারণে আমরা সবার সাথে কথা বলতে পারিনি। প্রিয় দর্শক, ভয়ঙ্কর এক অন্ধকার কালো রাত পার করে বাংলাদেশ নতুন সূর্যের মুখ দেখেছে। এই দেশে যেন আর কখনোই দাড়ি টুপির জন্যে কাউকে জীবন দিতে না হয়। ইব্রাহিম, আকাশ বাবুলদের মতো আর কোনো মায়ের বুক যেন খালি না হয়। গাজীপুরের নৃশংস হত্যাকাণ্ডের পর গোপনীয়ভাবে লাশের ময়নাতদন্ত এবং ঢালাওভাবে সাংবাদিকদের মিথ্যা সংবাদ প্রচার এবং বিচারের নামে অবিচার করা সকলেই অপরাধী। অতএব আমরা পুলিশ, বিচারক, সাংবাদিক, চিকিৎসক সহ জড়িত প্রতিটি পক্ষের বিচার চাই। এবার যাবার পালা, দেখা হবে আবার। যেখানেই অন্যায় অনিয়ম, সেখানেই ঢাল হয়ে দাঁড়াবে টিম ক্রাইম এডিশন। বিচারের সব দরজা বন্ধ হয়ে গেলেও খোলা থাকবে আমাদের দুয়ার। আমাদেরকে জানান, আমরা বলবো আপনার কথা ঠিক আপনার মতো করে। আল্লাহ হাফেজ।